নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, প্রদীপ চন্দ্রের কলমে ইন্সপেক্টর পাকরাশি সিরিজের নীল মাকড়সা রহস্যের অন্তিম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন পরমা তার ছোট ছেলে নীলুর বিবাহের জন্য এক ঘটকের সঙ্গে যোগাযোগ করে এবং তার মাধ্যমে একটি মেয়ের সাথে নীলুর বিবাহ দেয়। মেয়েটির মামা হতদরিদ্র হওয়ায় বিয়েতে কোনো রকম খরচা বা কোনো সামাজিক অনুষ্ঠান করা হয়নি। এরপর আচমকাই সেই মেয়েটি বাড়ির থেকে উধাও হয়ে যায়, সঙ্গে বেশ কিছু টাকা পয়সা ও সোনার গয়না। এবং এক দুদিন পর বাড়ির কাছের একটি মাঠ থেকে তার পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নামেন ইন্সপেক্টর পাকরাশি। এরপর কি হলো জানতে শুনতে থাকুন নীল মাকড়সা রহস্যের অন্তিম পর্ব। গল্প পাঠে বাক্য বাগিশ, ইন্সপেক্টর পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, প্রদীপ চন্দ্রের কলমে নীল মাকড়সা রহস্যের অন্তিম পর্ব। আচ্ছা, আমাদের যে দরজা খুলে দিল সে কে? পাকরাশির প্রশ্নের উত্তরে রূপু বলল, ও আমাদের বাড়ির কাজের মেয়ে হলেও ওকে আমরা বাড়ির একজন সদস্য হিসেবেই গণ্য করি। ওর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ শিওর, আমি এখনই ওকে পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণে দুর্গাও জেনে গেছে অতিথিদের পরিচয়। একটু ভয়ে ভয়ে এসে বসল সে। পাকরাশি জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আগে দুর্গা। তা কতদিন আছো এই বাড়িতে? আগে ছোটবেলা থেকেই। এবারের মানুষরা কেমন? দেবতার মতো। ছোট বউয়ের সাথে কোনো ঝগড়া অশান্তি করতেন এরা? এনারা দেবতার মতো মানুষ, ঝগড়া অশান্তি ছোট বৌমনেই করতো। কেন? এমনি এমনি, ও খুব খারাপ মানুষ ছিল। বিয়ের পর থেকেই কি এরকম অশান্তি করতো? না, প্রথম প্রথম খুব ভালো মানুষই দেখিয়েছিল। তখন থেকে আমার মনে মনে সন্দেহ হয়েছিল ও ভালো মানুষ না। কেন মনে হয়েছিল? তা বলতে পারবো না। ছোটদার সাথে তার বউয়ের কোনো অশান্তি বা মারামারি হয়েছিল? একদমই না। ছোটদা তো ঋষিতুল্য মানুষ, সব সময় যেন ধ্যান করছেন। সে করবে অশান্তি? অশান্তি করলে বৌমনিই করতো। কিছু গোপন করছো না তো? আমি কিন্তু সব ধরে ফেলবো, তখন বিপদে পড়বে। তাই সত্যি যা তা বলে ফেলো, কোনো ভয় নেই তোমার। যা বলেছি স্যার সত্য বলেছি। সত্য বললে কোনো ভয় নেই তো স্যার। দুর্গার কথায় দুধে গোয়েন্দা পাকরাশি হেসে ফেললেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। এরপর পাকরাশি পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর লাগালেন। হ্যালো স্যার, বলুন। ঘটক, তুমি এক্ষুনি একজনকে পাঠিয়ে দাও। সেনগুপ্তর বাড়ির গলির মোড়ে রাস্তার উপর বড় বাড়িটায় সিসি ক্যামেরা লাগানো আছে, তার ফুটেজ নিয়ে আমাকে পাঠাও। কাল রাতের ফুটেজ স্যার? হ্যাঁ, রাত 1টা থেকে সকাল 6:30 পর্যন্ত। আর ভিকটিমের মামার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, জলদি। শিওর স্যার। ফোন কেটে দিয়ে পাকরাশি বললেন, চলো সুব্রত, একটু বেরোতে হবে। চলুন স্যার। একথা শুনে ভেতর ঘর থেকে পরমা, রূপু, বিনয়কৃষ্ণ এবং মণিমালা বেরিয়ে এসে একসাথে বাধা দিলেন। পরমা বললেন, মোটেই না, না খেয়ে কোথাও বেরোনো হবে না। পাকরাশি ঈষৎ রসিকতা করে বললেন, ম্যাডাম, আমরা এখানে তদন্ত করতে এসেছি, আর আইসি ঘটকের চোখে আপনারা প্রাইম অ্যাকিউজড। সুতরাং আপনাদের এখানে খাওয়া দাওয়া করলে কথা উঠবে না যে আমরা ঘুষ খেয়ে তদন্ত বিপথে চালিত করছি। আপনাকে আমরা তদন্তকারী অফিসার হিসেবে আপ্যায়ন করছি না, আপনাদের আপ্যায়ন করছি আমার বড় বৌমার ভাই হিসেবে। তদন্তে যদি আপনি আমাদের দোষী পান, তাহলে আমরা তার উপর একটু প্রভাব খাটাবো না। আপনি আপনার আইনের পথে চলবেন, আর আমরা পূর্ণ সহযোগিতা করব। এরপর তো আর কোনো কথা খাটে না। আমরা একটু কাজ সেরে এসেই আপনাদের আতিথ্য গ্রহণ করব। না না, তা হবে না। আমাদের দুপুরের খাওয়া এখনো হয়নি। লাঞ্চ করে আপনি তারপরেই যাবেন। মাপিদা, পরিদা, বসুন না, জাস্ট 5 মিনিট।
তারপর জেল ফাঁসি যা দেবেন সব মঞ্জুর। এমন আন্তরিকতা উপেক্ষা করা সম্ভব হলো না। বিলম্বিত লাঞ্চ সেরে দুজনে বেরিয়ে পড়লেন পূর্বাচলের মাঠের দিকে। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিয়ে ড্রাইভার গাড়ি এগোতে থাকলেন। জিজ্ঞাসা করতে করতে এসে পৌঁছতে মিনিট 10 লাগলো। ধুধু মাঠ, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে বেশ উঁচু বিশাল খেলার মাঠ। খেলার মাঠের চারপাশে নারকেলের গাছের সারি, দুপ্রান্তে দুটো গোলপোস্ট। পিচ রাস্তা থেকে খেলার মাঠে যাবার জন্যে একটা কাঁচা ইট পাতা রাস্তা। ভারী সুন্দর পরিবেশ। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত পায়ে হেঁটে ইট পাতা রাস্তা ধরে খেলার মাঠে গিয়ে উঠল। শেষের দিকে এক কোণে কিছুটা জায়গায় ছোট ছোট বাঁশ পুঁতে গোল করে ঘিরে দড়ি দিয়ে বেঁধে ঘিরে রাখা আছে। ওই জায়গাটার ঘাস মাটি পুড়ে ছাই হয়ে কালো হয়ে গেছে। পাকরাশি বললেন, এই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ স্যার। পাকরাশি বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। এদিক ওদিক ঘুরে দেখলেন, চারপাশ ঘুরে ঘুরে দেখলেন। একটি সিগারেট ধরালেন। আরও সেকেন্ড 10 রিং ছাড়লেন। তারপর বললেন, আচ্ছা সুব্রত, সুইসাইড করার হলে এত দূরে এই পাণ্ডব বর্জিত জায়গায় আসতে যাবে কেন? আশ্চর্য না? অবশ্যই আশ্চর্য স্যার। সুসাইড করতে হলে বাড়িতে, ছাদে, যে কোনো জায়গায় করা যেত। খামোখা এত দূরে ফাঁকা মাঠে এসে কেন সুসাইড করতে গেল, সেটাই লাখ টাকার প্রশ্ন। এখানে কেন এলো? এই প্রশ্নটার উত্তরের মধ্যে সব রহস্যের জট লুকিয়ে আছে। সেই উত্তরটা খোঁজো সুব্রত, পেলেই কেল্লা ফতে। পাকরাশির ফোন বাজছে। আইসি ঘটকের ফোন। ঘটক বলল, স্যার, ফুটেজটা সংগ্রহ করা হয়েছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দাও, সঙ্গে ভিকটিমের মামার নাম ও ফোন নাম্বার। আর পিএম রিপোর্ট কবে পাবে? আগামীকাল। ফোন রেখে পাকরাশি এবং সুব্রত ফিরে চললেন সেনগুপ্ত বাড়ির দিকে। সন্ধে হয়ে এসেছে। রাস্তার লাইট একে একে জ্বলে উঠছে। গলির মুখে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল তাদের জন্য। গাড়ি থেকে নামতে সে এগিয়ে এসে সালাম ঠুকে একটা পেন ড্রাইভ পাকরাশির হাতে দিয়ে বলল, এটা বড়বাবু আপনাকে দিতে বলেছেন। তারপর সে পাকরাশির অনুমতি নিয়ে চলে গেল। রাস্তার অপর দিকে একটি চায়ের দোকান। সেখানে বেশ ভিড়। সব চায়ের দোকানে যেটা কমন ফ্যাক্টর, তা হলো চায়ের সাথে আড্ডা এবং নানান বিষয়ে আলোচনা বিতর্ক সবসময় লেগেই থাকে। চায়ের দোকানটি যখন সেনগুপ্ত বাড়ির এত কাছে, সুতরাং সেখানকার আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটা টাটকা টপিক বাদ দিয়ে হবে এটা ভাবা কষ্টকর, বিশেষ করে পিএনপিসি যখন বাঙালির শ্রেষ্ঠ বিনোদন। সুব্রত, এসো, একটু চা খাবো। অতএব রাস্তা পার হয়ে দুজনে চায়ের দোকানে গেলেন। ভেতরে ঢুকে 2 কাপ চায়ের অর্ডার দিলেন। পুরো দোকান খাঁচাখাচ ভর্তি, একটিও সিট খালি নেই। যাদের চা খাওয়া হয়ে গিয়েছিল তাদের মধ্যে 2 জন উঠে বেরিয়ে গেলেন। সেই শূন্যস্থানে তারা 2 জন বসে পড়লেন। তাড়াতাড়ি চা শেষ করে দাম মিটিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে এলেন তারা। হাঁটতে হাঁটতে এগিয়ে চললেন সেনগুপ্ত বাড়ির দিকে। আত্মহত্যা করতে অত রাতে অত দূরে ধুধু প্রান্তরে কেন যেতে হলো? হাতের কাছে যখন অনেক সুবিধাজনক বিকল্প ছিল। এই জ্বর ছাড়াতে না পারলে কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে না সুব্রত। কথা বলতে বলতে সেনগুপ্ত বাড়ি পৌঁছে গেলেন তারা। রূপু এসে তাদের একটি ঘরে নিয়ে গেল। বেশ বড় ঘর, একটা বড় খাট, একটা টেবিল চেয়ার ও একটি আলনা রয়েছে ঘরটায়। রূপু বলল, বাপিদা, হ্যাঁ, তোমরা পোশাক পাল্টে চা খেতে এসো। আমাদের একটু ছোট্ট কাজ আছে, সেটা সেরে তারপর। কাজটা করতে তোমার সাহায্য প্রয়োজন, সেই জন্য কিছুটা সময় চাইবো তোমার কাছে। অবশ্যই, বলুন না কি করতে হবে আমায়। তো ল্যাপটপটা কিছুক্ষণের জন্য আমাদের দিতে হবে। আর কিছুক্ষণ এখানে আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাহায্য করার জন্য। অবশ্যই থাকবো, আমি ল্যাপটপ নিয়ে এক্ষুনি আসছি। বলে রূপু ল্যাপটপ আনতে চলে গেল। অল্প সময়ের মধ্যেই রূপু ল্যাপটপ নিয়ে ফিরে এলো। তার পিছন পিছন দুর্গা এসে 2টি চেয়ার রেখে গেল ঘরে। 3টি চেয়ারে 3 জন পাশাপাশি বসলেন। মাঝখানে সুব্রত, রূপু এবং পাকরাশি দুপাশে। পাকরাশি বললেন, সুব্রত, প্লে করো। স্যার, প্রথম থেকে? না, অনেক বড় ফুটেজ, মাঝখান থেকে শুরু করা যাক। রাত
3টে থেকে শুরু করো। ল্যাপটপের স্ক্রিনে ভেসে আসছে সংগৃহীত ফুটেজের দৃশ্যাবলী। শুনশান রাস্তা, মাঝে মাঝে এক আধটা গাড়ি ছুটে যাচ্ছে, রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। এছাড়া তেমন কিছু চোখে পড়ল না। একটু স্পিড বাড়িয়ে সময় কমিয়ে আনা হলো। 4:30, গলি থেকে কে যেন বেরিয়ে আসছে। পাকরাশি বললেন, স্টপ সুব্রত, একটু পিছনে যাও। ওকে, এবার স্লো করে চালাও। গলি থেকে একজন বেরিয়ে ডান দিকে চলে যাচ্ছে। সামনে এনে জুম করা হলো। রূপু উত্তেজিত গলায় বলল, আরে এই তো শ্রীময়ী। বেশ সুন্দর পরিপাটি পোশাক এবং সাজগোজ করে কাঁধে একটি ব্যাগ, যা খুব হালকা বলে মনে হচ্ছে না, নিয়ে শ্রীময়ী হেঁটে যাচ্ছে। জুম করে খুঁটিয়ে দেখে পাকরাশি বললেন, ইনি কি ভিকটিম? হ্যাঁ, নীলুর বউ শ্রীময়ী। স্ট্রেঞ্জ, কাঁধে ব্যাগ কেন? ওই ব্যাগে তো ফুয়েল ক্যারি করা যাবে না। তাহলে ফুটেজ দেখা হয়ে যাবার পর পাকরাশি বললেন, সুব্রত, এই নাও, এটা ভিকটিমের মামা বংশগোপাল চক্রবর্তীর ফোন নাম্বার। তোমার সময় হলে কল ডিটেলস নোট করে আমায় দিও। সন্ধ্যার টিফিন চা খাওয়া হয়ে যাবার পর পাকরাশি চেয়ারে বসে পা ছড়িয়ে দিয়ে মেজাজে সিগারেটে টান দিয়ে রিং ছাড়ছেন। এটা কেস নিয়ে ভাবার সিম্বল। সুব্রত একটু বিছানায় গড়িয়ে নিচ্ছেন। সুব্রত জিজ্ঞাসা করলেন, স্যার, এই ফুয়েল ছাড়া ওভাবে আগুনে পুড়ে মরা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে প্রশ্ন একটাই, ওখানে ফুয়েল এলো কিভাবে? দু রকমভাবে আসতে পারে। এক ভিকটিম সাথে করে ফুয়েল নিয়ে গিয়েছিল, 2 অন্য কেউ যোগান দিয়েছিল। কিন্তু 2 নম্বরটা নাকচ করা যেতে পারে, কারণ কেউ আত্মহত্যা করবে আর তার জন্য কেউ ফুয়েল যোগান দেবে, এটাই লজিক দুর্বল, যদি না সেটা হত্যা হয়। কিন্তু স্যার, ফুটেজ থেকে দেখা গেল ভিকটিম ফুয়েল ক্যারি করেনি। তাহলে তো এমনটা হতেই পারে। ভিকটিম আত্মহত্যা আগে থেকে প্ল্যান করে রেখেছিল, সেজন্য আগে থেকেই ঘটনাস্থলে সে কেরোসিনের জার লুকিয়ে রেখে এসেছিল। কি হতে পারে না? তা অবশ্য পারে, কিন্তু আসল কিন্তু ওই খটকা। আগে ছিল একটা আর এখন হয়েছে 2টো। দুটো? খটকা নম্বর 1, আত্মহত্যা করতে অমন পাণ্ডব বর্জিত জায়গা বাঁচতে গেল কেন? আর খটকা নাম্বার 2, এটা কি আদৌ আত্মহত্যা নাকি হত্যা? সে কি? তার মানে স্যার, আপনি বলতে চাইছেন কেউ তাকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে? এখনো অনেক কিছু সন্ধান পাওয়া বাকি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না সুব্রত। তুমি একটু বিশ্রাম করে কল রেকর্ডগুলো চেক করে আমাকে দিও। অবশ্যই স্যার, 10 মিনিট পরেই বসবো। এমন সময় পরমা এলেন তাদের খোঁজ খবর নিতে। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? একদমই না, পুরো রাজার হালে আছি। কি যে বলেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। কোনো কিছুর প্রয়োজন হলে কিন্তু অবশ্যই বলবেন। শিওর। ঘটকের নাম আর ফোন নাম্বারটা দেবেন বলেছিলেন। ও, আমি একদম ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনার বড় বউয়ের হাতে পাঠান, ওর কাছে একটা বিষয় জানার ছিল। ঠিক আছে, আমি রূপুকে বলছি। বলে পরমা বেরিয়ে গেলেন ঘর থেকে। সুব্রত উঠে ল্যাপটপে বসে গেলেন বংশগোপালের কল ডিটেল বের করতে। এ বাড়িতে নেট কানেকশান নেওয়া আছে, তাই নেটে সার্চ করতে অসুবিধেই নেই। রূপু এসে ঘরে ঢুকে বলল, পরিদা, এটা মা দিলেন। একটি চিরকুটে ঘটকমশায়ের নাম এবং ঠিকানা লিখে পরমা পাঠিয়েছেন। সেটায় একবার চোখ বুলিয়ে নিয়ে পাকরাশি বললেন, যে জন্য আপনাকে ডাকা। কথা শেষ করতে দিল না রূপু, বাধা দিয়ে বলল, আমাকে আপনি করে বললে কিন্তু আমি চলে যাব, এই বলে দিলাম। ওকে, সরি। মুশকিল হলো আমার সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে। তাকে তুমি করে বলাটা কি ডিসেন্ট? অবশ্যই ডিসেন্ট, কারণ আপনার সামনে তো ডাক্তার পরিচয়টা বড় নয়। আপনার এক বোন দাঁড়িয়ে আছে, আর সেটাই বড়। ওকে, আই অ্যাকসেপ্ট। যাক, যে জন্য তোমায় ডাকলাম, তাহলে তোমরা আজ সকাল থেকে একবারও কি চেক করে দেখেছো যেসব জায়গায় তোমাদের মূল্যবান জিনিসপত্র থাকে সেগুলো কি ঠিকঠাক আছে কি না? ওহ,
আপনাকে তো বলতেই ভুলে গেছি, নীলুর ঘরের আলমারি থেকে 1,00,000 টাকা নগদ আর 20 ভরি সোনার অলংকার উধাও। এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ আমাদের কেউ জানাওনি। শুধু শুধু আমাকে খাটালে সারাদিন। সরি, এক্সট্রিমলি সরি। আসলে যা চলছে সকাল থেকে কারোর মাথায় আর কাজ করছে না। এক্ষুনি থানায় গিয়ে লিখিত রিপোর্ট জমা করো, একটুও দেরি করো না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আর একটা কথা, শ্রীময়ী বলে যাকে তোমরা জানো, কারণ এখন আমার দৃঢ় ধারণা ওই নামটাও ফেক। ওর কোনো ছবি আছে তোমাদের কাছে? সিঙ্গেল ছবি সম্ভবত নেই, তবে রিসেপশনের ভিডিওতে সবার ছবি পাওয়া যাবে। হঠাৎই রূপুর মনে পড়ে গেল স্ত্রীর ছবি দেখানোর জন্য মাসিমণি হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়েছিলেন। সে বলল, মনে পড়েছে, একটা সিঙ্গেল ছবি বোধহয় আছে, দেখছি দাঁড়ান। বলে সে বেরিয়ে গেল। পরক্ষণেই আবার ফিরে এলো শাশুড়ি মায়ের মোবাইল নিয়ে। সেখান থেকে স্ত্রীর ছবি বের করে পাকরাশিকে দেখালো। রূপুর কাছ থেকে মোবাইলটি নিয়ে পাকরাশি ছবিটি নিজের হোয়াটসঅ্যাপে সেন্ড করলেন। থানায় রিপোর্ট করতে গেলেন মেসোমশাই বিজন সমাদ্দার, পরমা, রূপুর বাবা বিনয়কৃষ্ণ এবং রূপু। পাকরাশি ফোন করলেন নদিয়া এসপি সুজয় মুখার্জিকে। এসপি সাহেব ফোন রিসিভ করতে পাকরাশি বললেন, স্যার, পরীক্ষিত পাকরাশি ইজ হিয়ার। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তা মিস্টার পাকরাশি, কি মনে করে? স্যার, আপনার জুরিসডিকশনে একটা সিরিয়াস ক্রাইম ঘটে গেছে। কিরকম? সকাল থেকে যা কিছু পাকরাশির গোচরে এসেছে, অনুসন্ধান করে যা যা পেয়েছেন, ফুটেজ দেখে তার যা পর্যবেক্ষণ, বিস্তারিতভাবে সব এসপি সাহেবকে জানালেন তিনি। সব শুনে এসপি সাহেব বললেন, I think it's a gang of frauds. They might have previous criminal record. Are you sure, Mr. Pakrashi? It's murder, not a case of suicide. 100% স্যার। অমন সেজে গুজে দামি শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে 1,00,000 টাকা এবং 20 ভরি গহনা লোপাট করে কি কেউ সুইসাইড করতে যায় স্যার? এটা একটা পরিকল্পিত মার্ডার, এবং এখানে এমনভাবে প্ল্যান্ট করা হয়েছে যেন দেখে আত্মহত্যা মনে হয়। Then whose dead body was that? I must detect that very early, sir. Okay, Mr. Pakrashi, you are requested to proceed with the case. My support is always with you. Best of luck. Sir, I am unofficially here with the case, sir. No problem. Now you are officially allowed to deal with. Thank you, sir. এরপর পাকরাশি ফোন করলেন ঘটক মশাই, যার নাম নিরাপদ বৈরাগী, তাকে। রিং হয়ে যাচ্ছে, ধরছে না। 3 বারের চেষ্টায় ঘটক নিরাপদ ফোন তুলে, হ্যালো। পাকরাশি তার ব্যারিটন গলা আরও গম্ভীর করে বললেন, আমি সিআইডি অফিসার পরীক্ষিত পাকরাশি বলছি। কয়েকটা কথা জানার ছিল আমার। বেশ ল্যাজে গোবরে হয়ে নিরাপদ বললেন, কি হয়েছে স্যার? মানে কি জানতে চান? কল্যাণীর সেনগুপ্ত বাড়ির ছোট ছেলে নীলাদ্রির বিয়ের ঘটকালি কি আপনি করেছিলেন? হ্যাঁ স্যার। মেয়ে পক্ষের সাথে কিভাবে আপনার পরিচয় হয়? কতদিন ধরে তাদের চিনতেন? আমার ফেসবুকে একটা পেজ আছে, যার মাধ্যমে আমি পাত্রপাত্রীদের সন্ধান করি। ওখান থেকেই পরিচয়। নীলাদ্রির বিয়ের 1 মাস আগে থেকেই চিনতাম। তার সাথে যোগাযোগ আছে আপনার? শেষ কবে দেখা হয়েছিল? এখন আর কোনো যোগাযোগ নেই। বিয়ের 3-4 দিন পর দেখা হয়েছিল। কিছু টাকা পয়সা পাওনা ছিল, সেটা আনতে গিয়েছিলাম। ওই শেষ দেখা। কোথায় থাকতো ওই মামা? কৃষ্ণনগরেই স্যার, ঘর ভাড়া নিয়ে থাকতেন। এখনো কি সেখানেই থাকে? বোধহয় না। সেখানে থাকলে রাস্তাঘাটে আসতে যেতে 1-2 দেখা ঠিকই হতো। আমিও তো স্যার কৃষ্ণনগরেই থাকি। ওদের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না করেই বিয়ের প্রস্তাবটা নিয়ে এলেন। এই দায় কি আপনি এড়াতে পারবেন? দেখুন স্যার, আমার কাজ এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের যোগাযোগ করিয়ে দেওয়া। যা কিছু খোঁজ খবর নেওয়ার, তা তো সংশ্লিষ্ট দুপক্ষ একে অপরের বিষয় জেনে নেবে। আমার কোনো আপত্তি অসুবিধা নেই। তারা যদি তা না করেন,
আমি কেন প্রযোজক হয়ে তা করতে যাব? আমি কারো বিষয় সার্টিফিকেটও দিই না, দায়িত্বও নিই না। এই কাজ আমার লাইসেন্স নেওয়া আছে স্যার। কোনো অঘটন ঘটলে তার জন্য আইন আছে, প্রশাসন আছে। ঠিক আছে, প্রয়োজন হলে আবার কথা হবে আপনার সাথে। হ্যাঁ অবশ্যই স্যার, আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। ফোন রেখে পাকরাশি ঘড়ির দিকে তাকালেন। সময় এখন সন্ধ্যে 7:30। মোবাইল থেকে শ্রীময়ীর ছবিটা বের করলেন। সুব্রত কাজ শেষ করে জানালো, স্যার শেষ হলো। সুব্রত, এই ছবিটা গ্রাফিক্সের মাধ্যমে 4-5টা গেট আপে বানাও, খুঁজে পেতে সুবিধা হবে। এখন নিশ্চয়ই গেট আপ চেঞ্জ করে লুকিয়ে থাকবে। ওকে স্যার। বলে সুব্রত কাজে লেগে পড়ল। সম্ভাব্য 5টি ভিন্ন ভিন্ন গেটআপে 5টি ছবি তৈরি করে বসকে দেখালেন। পাকরাশি বললেন, ওয়েল ডান। আচ্ছা সুব্রত, কল লিস্ট বিশ্লেষণ করে কোনো নাম্বার কি তোমার মনে হচ্ছে যেটা শ্রীময়ীর হতে পারে? হ্যাঁ স্যার, 2টো নম্বর আমার মনে হচ্ছে। সেই 2টো নম্বরে লোকেশন ট্রেস করে দেখো। ট্রেস করে রেখেছি স্যার, একটা বনগাঁ ও অন্যটা পায়রাডাঙ্গা। ভেরি গুড। পাকরাশি এবার ফোন করলেন বনগাঁ এবং পায়রাডাঙ্গার খবর সংগ্রহকারীদের। শ্রীময়ীর বিভিন্ন গেটআপের ছবিগুলি তাদের কাছে পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন খুঁজে দেখতে। সন্ধান পাওয়া মাত্র যেন তা পাকরাশিকে জানানো হয়। বিষয়টি হাইলি কনফিডেন্সিয়াল। বিশেষ করে সতর্ক করে দিলেন বনগাঁর প্রতিনিধিকে। সীমান্ত পেরিয়ে অপরাধী প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। তার জন্য সর্বাত্মক সতর্কতার সাথে সংশ্লিষ্ট পক্ষদের যেন সতর্ক করে দেওয়া হয়। এসপি সাহেবের গোচরে সমগ্র বিষয়টি তুলে ধরে পাকরাশি তাকে অনুরোধ করলেন সীমান্ত পার হয়ে যেন পালিয়ে যেতে না পারে। তার জন্যে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসপি সাহেব আশ্বস্ত করলেন যে তিনি উত্তর 24 পরগনার এসপিকে অনুরোধ করবেন এ বিষয়ে পদক্ষেপ করতে। এবার শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজা বাকি, মৃতদেহটি কার? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল পরের দিন সকালে পাকরাশির মোবাইলে এসপি সাহেবের ফোন এলো। ফোন তুলে পাকরাশি বললেন, গুড মর্নিং স্যার। মিস্টার পাকরাশি, আপনার কাছে সাদা পোশাকে 2জন সাব ইন্সপেক্টর যাচ্ছে আপনাকে সাহায্য করার জন্যে। ওরা খুবই এফিশিয়েন্ট। আপনার যা প্রয়োজন হবে ওদের অর্ডার করবেন। ঘটককে আমার গোলমাল লাগছে, লক্ষ্য রাখবেন। আমার মনে হচ্ছে ক্রিমিনালদের সাথে ওর কোনো লেনদেন হয়ে থাকতে পারে। সব কথা ওকে জানাবেন না। আপনি স্যার নিশ্চিন্ত থাকুন। আর একটা কথা, আমি ফরেনসিক সার্জনকে মেল করে দিচ্ছি। পোস্টমর্টম হয়ে গেলে ডেড বডি যেন কাউকে হ্যান্ড ওভার না করা হয় যতক্ষণ না আইডেন্টিটি প্রমাণিত হচ্ছে। শিওর স্যার, আমার ধারণা ডেড বডি ক্লেম করতে কেউ আসবে না। ক্রিমিনালরা এতক্ষণে সতর্ক হয়ে গেছে, তারা এখন পালাবার চেষ্টায় আছে। একদমই তাই। এসপি সাহেব ফোন রাখার আধ ঘন্টা পর সেনগুপ্ত বাড়ির কলিং বেল বেজে উঠল। কিছুক্ষণ পর 2জন লোককে সাথে করে দুর্গা ঘরে ঢুকল। গুড মর্নিং স্যার বলে স্যালুট ঠুকে দাঁড়ালেন। তারপর বললেন, এসপি সাহেব আমাদেরকে পাঠালেন আপনাদের সাহায্য করার জন্য। আমরা আপনার থেকে দূরে দূরে থাকবো, প্রয়োজন হলেই ইশারা করবেন স্যার। ওকে। আমরা স্যার গলির মোড়ে পোস্টিংয়ে থাকছি। ওকে। সকাল 8:30টার সময় ঘটক মশাই অর্থাৎ নিরাপদ বৈরাগীর ফোন এলো। বৈরাগী জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার, বলছি কোনো খোঁজ পেলেন? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ব্যাপারটা নিয়ে স্যার আমিও খুব চিন্তায় আছি। যেহেতু আমার মাধ্যমেই বিয়েটা হয়েছিল, সেজন্য আমার খুব খারাপ লাগছে স্যার। আমার সুনামের ওপর একেবারে কালি লেগে গেল। হ্যাঁ, সেটাই তো কথা। এই ঘটনায় আপনার সুনাম তো ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। আমার তরফ থেকেও আমি স্যার একটু খোঁজ খবর করছি। কিছু খবর পেলে এই সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবো। শিওর। 9:30টার সময় পাকরাশি এবং সুব্রত বেরোলেন একটু আশপাশ ঘুরে দেখতে, কোনো খবর পাওয়া যায় কিনা ওই ডেড বডিটার ব্যাপারে। গলির মোড়ে সাব ইন্সপেক্টর 2জন দাঁড়িয়ে আছেন আলাদা আলাদাভাবে। পাকরাশিদের দেখে আর চোখে তাকালেন তারা। তাদের সাথে কথা না বলে পাকরাশি এগিয়ে গেলেন। সুব্রতকে বললেন, সুব্রত,
প্রথমে চায়ের দোকানে বসা যাক। এলাকার বিধানসভা, ওখানেই রাজ্যের সব খবর পাওয়া যায়। কথায় কথায় অনেক কিছু জেনেও নেওয়া যাবে, কি বলো? ঠিক বলেছেন স্যার। সেই মতো চায়ের দোকানে গিয়ে বসা হলো। আজ আর অতটা ভিড় নেই, সিট খালিই ছিল। দুজনে বসে 2 কাপ চায়ের ফরমায়েশ করলেন। যথারীতি তখনও বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে, তবে এখন রাজনীতির বিষয় প্রাধান্য পেয়েছে। মিনিট 5 পর পাকরাশিদের চা তখন অর্ধেক শেষ হয়েছে এমন সময় একটি ছেলে দোকানে এসে দোকানিকে জিজ্ঞাসা করল, নিমাইদা, কাল থেকে ওই পাগলি মেয়েটাকে দেখছি না তো। আমি সকালে কচুরির দোকানে ঢুকতেই পাশে এসে দাঁড়াতো, 4টে কচুরি কিনে দিলে চলে যেত, কিন্তু কালও আসেনি, আজও দেখলাম না। তুমি দেখেছো কোথাও? দোকানি, যার নাম নিমাই, বলল, না রে, আমিও তো কাল থেকে দেখছি না। রোজ সকালে দোকান খুললেই এসে দাঁড়িয়ে থাকতো। প্রথমে কাস্টমারকে চা দিয়ে ওকে 1 ভাঁড় দিতাম, খেয়ে চলে যেত। আশ্চর্য, কালও আসেনি, আজও আসেনি, এমনটা কোনো দিন হয় না। আমি ভাবলাম শরীর টরীর খারাপ করেছে বোধ হয়। বিষয়টা খুবই কৌতূহলের পাকরাশিদের কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় থাকতো মেয়েটা? আগে বাড়ি কোথায় জানি না, 8-10 মাস হলো এখানে দেখা যাচ্ছে। রাস্তার চারতীরে ঘুরে বেড়ায়, রাতে শুনেছি ওই পূর্বাচলের মাঠের ওদিকে ঘুমায়। চায়ের দোকান থেকে বেরিয়ে পাকরাশি বললেন, সুব্রত, কিছু কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, মনে হয় ওই মেয়েটি ভিকটিম হয়েছে। এক্স্যাক্টলি, দ্য ডার্টি বাস্টার্ড। এক্ষুনি একবার ওই মাঠে যেতে হবে। চলুন স্যার। সেই সাব ইন্সপেক্টর দুজনকে ডেকে গাড়িতে তুলে নিয়ে পাকরাশি ও সুব্রত মাঠের দিকে চলল। আজ মিনিট 6 সময় লাগলো পৌঁছতে। পাকরাশি বললেন, সকলে 4-5টা খুঁজে দেখুন, নিশ্চয়ই মেয়েটার থাকার আস্তানা এখানেই কোথাও আছে। যথারীতি সবাই তন্ন তন্ন করে খুঁজতে নেমে পড়লেন। দক্ষিণ পূর্ব কোণে মাঠ থেকে একটু নেমে পাশাপাশি 2টো গাছের সাথে দড়ি দিয়ে একটা প্লাস্টিক বেঁধে শামিয়ানা মতো টাঙানো আছে। কাছে গিয়ে দেখা গেল তার নিচে একটা ছেঁড়া মাদুর পাতা, কয়েকটা কাপড়ের পুটলি ও একটা রসগোল্লার মাটির হাঁড়ি। তার মধ্যে 2টো রসগোল্লা পড়ে আছে, বেশ খানিকটা রস খোলা হয়ে হলুদ রং ধরেছে। অনেক মাছি এবং পিঁপড়ে তাতে মরে পড়ে আছে। ভালো করে দেখে নিয়ে পাকরাশি বললেন, এখানেই তাহলে মেয়েটি থাকত। এই 1 হাঁড়ি রসগোল্লা নিশ্চয়ই কেউ তাকে খেতে দিয়ে যাবে না। উনি এই রসগোল্লা তাকে খেতে দিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস ওতে বিষ না হলে ঘুমের ওষুধ অথবা মাদক মেশানো আছে, যা খেতে খেতে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে বা মারা যায়। 2টো রসগোল্লা এখনো হাঁড়িতে পড়ে আছে। তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুব্রত, তুমি আগে ছবি তুলে নাও, আর আপনারা গ্লাভস পরে নিন। হাঁড়িটা এভিডেন্স হিসেবে সংরক্ষিত করতে হবে। পাকরাশি নির্দেশ মতো প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করলেন। পাকরাশি জায়গাটার চতুর্দিক খুঁটিয়ে দেখলেন। হঠাৎ তার চোখ আটকে গেল সামান্য দূরে কাদার মধ্যে। মনে হচ্ছে কারো চটি আটকে গিয়েছিল। কাছে গিয়ে দেখে কনফার্ম হয়ে সুব্রতকে ডাকলেন। একটা শট নাও, তারপর ওটাও এভিডেন্স হিসাবে রিজার্ভ করো। এখানকার কাজ শেষ করে সকলে আবার গাড়িতে গিয়ে বসলেন। পাকরাশি ড্রাইভারকে বললেন, থানায় চলো। থানায় এসে এভিডেন্সগুলো জমা করে আইসি ঘটককে পাকরাশি বললেন, হাঁড়িটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে, আর পিএম হয়ে গেলে রিপোর্টটা পাঠিয়ে দিও আমার কাছে। অবশ্যই স্যার। ডেড বডি কাকে হ্যান্ড ওভার করতে হবে স্যার? কেউ কি নিতে এসেছে? না, এখনো আসেনি। ভিকটিমের মামা হয়তো আসবে। এলে আমায় ফোন করবে। ওকে স্যার। থানা থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ির দিকে গাড়ি এগিয়ে চলল। মাঝ রাস্তায় তখন পাকরাশির মোবাইলে ফোন এলো। তুলে দেখলেন বৈরাগী ফোন করেছেন। বৈরাগী বললেন, হ্যাঁ স্যার, একটা খবর আছে। কি খবর বলুন? স্যার, মেয়েটাকে একজন দেখে আমায় খবর দিয়েছে। কোথায় আছে সে? স্যার, মেয়েটাকে বনগা পেট্রোপোলের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিভাবে জানলেন? আচ্ছা, মেয়েটার একটা ছবিতে সন্ধান চাই বলে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, সেটা দেখে একজন ফেসবুকে কমেন্ট করেছে। ওকে, দেখছি। বলে পাকরাশি ফোন রেখে দিলেন। গাড়ি সেনগুপ্ত বাড়ির গলির মুখে এসে দাঁড়ালো। সকলে গাড়ি থেকে নেমে গেলেন।
সেনগুপ্ত বাড়িতে পৌঁছে নিজেদের ঘরের দিকে যাবার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলল, আপনাদের সাথে ভালো করে কথাই হয়নি। আপনারা আমাদের জন্য এত পরিশ্রম করছেন, নিজেদের অপরাধী মনে হচ্ছে। নো নো ইয়াং ম্যান, ইটস আওয়ার ডিউটি। আশা করছি আজকের মধ্যেই সুতো গুটিয়ে ফেলতে পারবো, তাহলে আগামীকাল জমিয়ে আড্ডা দেওয়া যাবে। মেনি থ্যাঙ্কস মিস্টার অফিসার। আমি তাহলে আসি, একটু ডাক্তারের কাছে যাব, একটু থরো চেক আপ করতে হবে। 4 মাস একজন ক্রিমিনালের সাথে থাকতে হয়েছে, সেই জন্যই স্যার। ইয়েস, ইটস আ ভেরি ওয়াইজ ডিসিশন। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। পাকরাশি বললেন, সুব্রত, একটা প্রধান কাজ সেরে নিতে হবে এখনই। আজকের মধ্যেই অপারেশন শেষ করে ফেলতে হবে। সব তার প্রায় হাতে এসে গেছে, এখন খালি জুড়ে নেওয়ার পালা। সুব্রত বুঝতে পারলেন কেস শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এবার শুধু অপরাধীদের জালে তুলে ফেলতে হবে। তিনি বললেন, হ্যাঁ বলুন স্যার, আমাকে কি করতে হবে? তুমি একবার ভিতরে যাও, বিয়ে এবং রিসেপশন 2 দিনের ভিডিও দুটো নিয়ে এসে প্লে করো। সঙ্গে সঙ্গে সুব্রত চলে গেলেন বসের নির্দেশ পালন করতে। ফিরে এলেন মিনিট 7 পর, হাতে 2টো পেন ড্রাইভ। ল্যাপটপে প্লে করলেন। পাশে বসে পাকরাশি নিবিষ্ট হয়ে দেখতে লাগলেন। একটা জায়গায় এসে পাকরাশি বললেন, সুব্রত, এখানে একটু থামো। সুব্রত পজ দিতে একটি নির্দিষ্ট জায়গা জুম করতে বললেন। আরও বড় করে দেখলেন, একটা চওড়া হাসি ফুটে উঠল তার মুখে। তারপর বললেন, এবার রিসেপশনেরটা চালাও। রিসেপশনেরটা অনেক বড় ভিডিও। ফাস্ট ফরওয়ার্ড করে করে একটা নির্দিষ্ট জায়গায় এসে প্লে করা শুরু হলো। আবার একটা জায়গায় পাকরাশি থামতে বললেন। আবারও জুম করা হলো, বড় করা হলো। মুখের হাসি আবার আরও চওড়া হলো এবং সর্বশেষে বিপুল উচ্ছ্বাসে একটি শব্দ উচ্চারণ করলেন পাকরাশি সাহেব। ইউরেকা সুব্রত, ইউরেকা। যুদ্ধ জয়ের আনন্দ তখন তার চোখে মুখে। সুব্রত, এখনই অপারেশনে বেরিয়ে পড়তে হবে, একটু দেরি করা চলবে না। তার আগে তুমি তোমার কাজটা করে এসো। সুব্রত দ্রুত বেরিয়ে গেলেন এবং 2 মিনিটের মধ্যে ফিরে এসে জানালেন, হ্যাঁ স্যার, আপনার অনুমান সঠিক। ল্যাপটপটা সাথে নিয়ে চলো সুব্রত। ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছেন 2 পুলিশ অফিসার। পরমা এবং রূপু ছুটে এসেও তাদের নাগাল পেল না। গাড়ি ততক্ষণে গলির মুখে এসে দাঁড়িয়ে আছে। 4 জন তড়িৎ গতিতে গাড়িতে উঠে পড়লেন। গাড়ি ছুটে চলল দুরন্ত বেগে। প্রায় 2 ঘন্টা লেগে গেল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে গাড়ি গিয়ে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। সাব ইন্সপেক্টর 2 জন বাড়ির 2 দিকে পজিশন নিলেন। গেটের সামনে পাকরাশি এবং সুব্রত। পাকরাশি মোবাইল বার করে নম্বর ডায়াল করলেন। রিংটোন বাজছে, বাইরে থেকে শোনা যাচ্ছে। সুব্রত দরজার বাইরে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইলেন। ফোন তুলে সেই ব্যক্তি হ্যালো বলে দরজা খুলে বাইরে এলেন। পাকরাশি বললেন, কোনো খবর পেলেন? না স্যার, আর কোনো খবর পাইনি। আমি খবর পেয়েছি, আপনার ওখানে এসেও গেছি। তাই নাকি? কোথায় আপনি? এই যে আপনার পিছনে। বলে পিছনে তাকাতে সে দেখল সামনে সুব্রত আর পিছনে 3 জন দাঁড়িয়ে আছেন। একজন সাব ইন্সপেক্টরের হাতে একটা হাতকড়া ধরা। সেটি সেই ব্যক্তির হাতে পরিয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি আবার দুরন্ত বেগে ছুটে চলল কল্যাণী থানার দিকে। পাকরাশি বললেন, কি মিস্টার গভীর জলের মাছ, মেয়ে এখন কোথায় বলে ফেলুন। এখন বলে দিলে আমরা থানায় নিয়ে আপনাকে জামাই আদর করব। আর যদি থানায় গিয়ে বলতে চান তাহলে ডোজটা একটু কড়া হবে। দেখুন বিবেচনা করে কোনটা আপনার জন্য বেটার হবে। এই বয়সে মাথা নিচু করে বসে থেকে কোনো লাভ নেই। বলতে যে আপনাকে হবে তা বিলক্ষণ আপনিও জানেন। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, মেয়ে কোথায় বলুন তাড়াতাড়ি। আমাদের তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। ভারী সুন্দর গল্প বানাতে পারেন মশাই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, মামার কাছে মানুষ। আহা, কি ইমোশনাল ফ্যামিলি ড্রামা। দেখি, বাহ, পায়ের চটিটা তো দারুণ। আজই কিনেছেন বুঝি? একদম চকচক করছে। আগেরটা কোথায় হারিয়েছেন? বুঝতেই তো পারছেন, বাঁচার সব রাস্তা বন্ধ। সব প্রমাণ আমার হাতে। চুপ করে না থেকে সুবোধ বালকের মতো বলে ফেলুন, কেন
কেন বেকার বুড়ো বয়সের রগরানি খাবেন? 2 মিনিট কথা না বলে চুপ করে ভাবলেন। তারপর প্রথম মুখ খুলে বললেন, তা কি? সত্যি বলছেন তো? সঠিক না হলে কপালে ভয়ানক দুঃখ আছে। পাকরাশি এরপর ফোন করলেন এসপি সাহেবকে। স্যার, মাস্টারমাইন্ডকে পাকড়াও করে থানায় নিয়ে যাচ্ছি। মেয়েটা এখন টাকিতে আছে। আমার অনুমান নিশ্চয়ই বোরখা পরে মহামাডার নাম নিয়ে কোনো হোটেলে লুকিয়ে আছে। ঠিক আছে, আমি এখনই অ্যারেস্ট করার জন্য টিম পাঠাচ্ছি। আপনাকে আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ স্যার। গাড়ি এখন চাকদাহের কাছাকাছি। সিজ করে নেওয়া আসামির মোবাইল ফোন বেজে উঠল। পাকরাশি আসামিকে বললেন, স্পিকারটা অন করে ফোন ধরবেন। আপনার শালার ফোন হলে তাকে বলবেন আর এখানে থাকা নিরাপদ নয়, পালাতে হবে। তুমি চাকদহ স্টেশনে চলে এসো, আমি অপেক্ষা করছি। কথা মতো কাজ হলো। টোপ সামনে রেখে 4 জন চারপাশে দূরত্ব বজায় রেখে শিকারের অপেক্ষায় ফাঁদ পেতে রাখলেন। আধ ঘন্টা পর শিকারের দেখা মিলল। যদিও পাকরাশি আগে তাকে দেখেননি, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতায় এটা বুঝে নিতে অসুবিধা হয় না। এদিক ওদিক তাকাতে তাকাতে একজন পাতলা চেহারার লোক, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, গায়ের রং তামাটে, যেন কাউকে খুঁজছে এভাবে স্টেশন চত্বরে ঢুকল। প্রথম আসামিকে দেখতে পেয়ে হনহন করে তার দিকে এগিয়ে এলো। সামনে আসতেই 4 জন তাদের ঘিরে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে গাড়িতে তুললেন। সুব্রত মারফত সেনগুপ্ত বাড়ির সকলে তখন জেনে গেছেন আসামিদের ধরা পড়ার বিষয়টা। কৌতূহল মেটাতে পুরো পরিবার থানার সামনে এসে অপেক্ষমান, কখন পাকরাশিদের গাড়ি থানায় এসে পৌঁছবে। পাকরাশিদের গাড়ি যখন থানায় এসে পৌঁছল, থানার সামনে তখন বেশ বড়সড় জটলা। তার সাথে মিডিয়াও এসে হাজির। থানার কনস্টেবল 2 জন লাঠি হাতে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আসামিদের নিয়ে গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীদের ফ্ল্যাশ ঝলসে উঠছে ক্রমাগত। কোনো রকমে আসামিদের মুখ রুমাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তাদের দিকে বুম এগিয়ে দিয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুটছেন, আপনাদের ধরা হলো কেন? আপনারা কি অপরাধী? আসামিরা তাদের চিরন্তন উত্তর দিচ্ছেন, আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে। সাংবাদিকরা পাকরাশিকে ঘিরে ধরে বাইট দিতে অনুরোধ করছেন। ঠেলাঠেলিতে একটা যাচ্ছে তাই অবস্থা। পাকরাশি বললেন, আরও একজন আসামিকে গ্রেপ্তার করা বাকি আছে। সে ধরা পড়লে এসপি সাহেব এসে আপনাদের সব বলবেন। থানায় ঢুকে দেখা গেল ঘটক বিরস বদনে রিলিজ অর্ডার তৈরি করছেন এবং চাকদহ থানার আইসি সুশান্ত চ্যাটার্জি জয়নিং রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করতে জানা গেল ঘটককে শান্তিপুর থানায় বদলি করে দেয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব বুঝে নিতে চাকদহ থানা থেকে বদলি হয়ে আসা সুশান্ত চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন। পাকরাশিকে দেখে চ্যাটার্জি বললেন, কেমন আছেন স্যার? অনেকদিন পর আপনাকে দেখলাম। ভালো। তা চ্যাটার্জি, তুমি তো দায়িত্ব নিচ্ছ এই থানা। 2 জন আসামি দিয়ে গেলাম, অ্যারেস্ট মেমো করে নিও। শিওর স্যার, নিশ্চিন্তে থাকুন। থানা থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পাকরাশিরা। গাড়িতে উঠে বসেছেন, এসপি সাহেবের ফোন এলো। তিনি বললেন, মিস্টার পাকরাশি, আপনার মেলটা চেক করুন। পিএম রিপোর্টটা পাঠিয়েছে। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। বেশি মাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। মৃত্যুর সময় রাত্রি 1টা থেকে 2টো। রিপোর্ট পড়ে পাকরাশি বললেন, সুব্রত, আমার অনুমান সঠিক ছিল। সেনগুপ্ত বাড়ি পৌঁছেই স্নান সেরে সবে খেতে বসেছেন 2 জনে। এমন সময় আবার এসপি সাহেবের ফোন। পাকরাশি বললেন, বুঝলে সুব্রত, সম্ভবত মেয়েটা ধরা পড়েছে। এসপি সাহেবের ফোন। হ্যাঁ স্যার, বলুন। ধরা পড়েছে। সোনার গয়না পুরোটাই উদ্ধার করা গেছে, ওর সাথেই ছিল, কিন্তু টাকা মাত্র 60,000 উদ্ধার হয়েছে। বাকিটা খরচ করে ফেলেছে। আপনি সন্ধ্যায় আসুন মিডিয়া সামলাতে। ওকে স্যার, আপনি থাকবেন তো? আমি হয়তো যেতে পারবো না, অ্যাডিশনাল এসপি সাহেব থাকবেন। কোনো সমস্যা হবে না আপনার। থ্যাংক ইউ স্যার। নট মি, ইউ ডিজার্ভ থ্যাঙ্কস মিস্টার পাকরাশি। সন্ধ্যা হওয়ার অনেক আগে থেকেই মিডিয়ার ভিড়ে থিক থিক করছে কল্যাণী থানা চত্বর। 6:30টার সময় পাকরাশি এবং সুব্রত গিয়ে থানায় পৌঁছলেন। অ্যাডিশনাল এসপি আব্দুল বাসারও এসে গেছেন। পাকরাশিকে দেখেই মিডিয়া ঘিরে ধরল তাকে।
তারা তখন খানিকটা অধৈর্য, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। একের পর এক প্রশ্ন উড়ে আসছে তার দিকে। পাকরাশি বিনীতভাবে তাদের জানাচ্ছেন, সমস্ত কিছু বসার সাহেব বলবেন। না না না, আমরা আপনার কাছেই শুনতে চাই। মিস্টার পাকরাশি, প্লিজ প্রসিড। ওরা আপনার থেকেই শুনতে চান। ওকে, একজন একজন করে প্রশ্ন করুন। ডেড বডিটা কার? ডেড বডি এখনো শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্ট না করে তো কনফার্ম বলা যাবে না। তবে একটি ভারসাম্যহীন মেয়ে বেশ কিছুদিন যাবত এই এলাকায় ঘুরে বেড়াতো। রাতে পূর্বাচলের মাঠের পাশে ঘুমোতো। ডেড বডিটা তার বলেই আমার অনুমান। ওর পরিবারের সন্ধান চলছে। আশা করি কালকের মধ্যে আমরা তাদের খুঁজে বার করতে পারবো। তারপর ডিএনএ টেস্ট করে মৃতদেহ সৎকারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন সেনগুপ্ত বাড়ির ছোট ছেলের স্ত্রী আত্মহত্যা করেননি? সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় সেই মহিলা সুন্দর সাজগোজ করে এবং দামি শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। এইভাবে কেউ আত্মহত্যা করতে যাবে তা মেনে নেওয়া বোধহয় কারো পক্ষে সম্ভব নয়, তাই না? এবং পরে জানতে পারি যে নগদ 1 লক্ষ টাকা এবং 20 ভরি সোনা নীলাদ্রির আলমারি থেকে খোয়া গেছে। তখন সন্দেহের আর কোনো অবকাশই থাকে না। আচ্ছা, ঘটকও যে ইনভলভ তা কি করে বুঝলেন? প্রথমত এখানে এসে ঘটনার যে বিবরণ শুনতে পাই তাতে প্রথম থেকেই আমার সন্দেহ ছিল এই ঘটনায় ঘটক ইনভলভড। কিন্তু প্রমাণ চাই। প্রথম প্রমাণ পাই ঘটকের নিজের কথা থেকে। সে বলে বিয়ের পর শুধুমাত্র একবারই তার সাথে পাত্রীর মামার দেখা হয়েছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু মামার কল রেকর্ড ঘেঁটে দেখা যায় ঘটকের সাথে তার নিয়মিত কথোপকথন চলে। দ্বিতীয়ত, যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার ঠিক পাশেই কাদার মধ্যে এক পাটি জুতো পাই। অন্ধকারে কাদায় পা পড়ে জুতো আটকে যাওয়ায় সেটা ফেলে পালায় খুনি। সেই জুতোটা বিয়ের এবং রিসেপশনের ভিডিওতে ঘটকের পায়ে দেখতে পাই। তৃতীয়ত, ঘটক চালাকি করে আমাকে মেয়ের সন্ধান দেয়। তার আগে মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এটা আমি বুঝে ফেলি আসলে ঘটক নিজের তৈরি ফাঁদে নিজেই পড়ে যায়। ওকে, আর কারোর প্রশ্ন আছে? আর একটাই প্রশ্ন নেব আমি। আমরা খুব ক্লান্ত, প্লিজ সহযোগিতা করুন। ওই মহিলা যে ঘটকের মেয়ে তা কি করে জানলেন? গতকাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওয়েবসাইট ঘেঁটে এমন একটি প্রতারণার কেস দেখতে পাই আমরা। সেখানে সেই দলে 3 জন ছিল। তাদের যে পরিচয় লেখা আছে তা হলো বাবা, মেয়ে এবং মামা। সেখানে কোনো খুন হয়নি, তাই 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। এরাই ছিল সেই ঘটনার কনভিক্ট। সাজা খেটে বেরিয়ে আবার এই অপরাধটা সংগঠিত করে। দ্যাটস অল মাই ফ্রেন্ড। এরপর পাকরাশি তার নিজস্ব একটি বক্তব্য প্রেসের সামনে রাখেন জনগণের উদ্দেশ্যে। তিনি বলেন, একটি কথা আমি আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জানাতে চাই। বর্তমানে আমাদের জীবন এবং যাপন এতটাই দ্রুত, সমস্যা এত ব্যাপক এবং সময় এত সংক্ষিপ্ত যে সেই সময় আগেকার মতো আমাদের আত্মীয় পরিজনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে সক্ষম হই না। ফলে আমরা সকলেই একটা বিচ্ছিন্ন সত্তায় পরিণত হয়েছি। সেই কারণে ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার জন্য আমাদের কোনো না কোনো মাধ্যমের উপর নির্ভর করতে হয়। হতে পারে তা ম্যাট্রিমনি সাইট বা কোনো বিজ্ঞাপন বা কোনো ঘটক। যে মাধ্যমের উপরে নির্ভর করি না কেন, বিয়ে দেওয়ার আগে সব দিক ভালো করে দেখে খোঁজ খবর করে তবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রতারকরা কিন্তু সর্বত্র ওত পেতে বসে আছে। ধন্যবাদ। শুনছিলেন নীল মাকড়সা রহস্যের অন্তিম পর্ব। আজ গল্পপাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, রিতম, জয়, সুদীপ্ত, আয়ুষী, বর্ণালী, মৌমিতা, মৌসুমী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ।